আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, হিজবুল্লাহর রকেট হামলায় 2 সশস্ত্র ইসরায়েলি নিহত। জানিয়ে দেব হিজবুল্লাহ দুর্বল হয়েছে তবে নিশ্চিহ্ন হয়ে যায়নি, সতর্কতা মার্কিন গোয়েন্দার। এদিকে হাইতির উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করল আমেরিকা। জানিয়ে দেব আবারও মার্কিন সর্বোচ্চ চাপ, এর ফলাফল হবে সর্বোচ্চ ব্যর্থতা, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক মহড়ায় মার্কিন বিমানবাহী রণতরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, হিজবুল্লাহর রকেট হামলায় 2 সশস্ত্র ইসরায়েলি নিহত। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট হামলায় ইহুদিবাদী ইসরায়েলের 2 সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েলের নাহারিয়া শহরের একটি ভবনে সরাসরি হিজবুল্লাহর রকেট আঘাত হানে এবং তাতে 2 ব্যক্তি নিহত হয়। রকেট হামলায় আরও 2 ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছেন। যেই 2 জন নিহত হয়েছেন তারা নাহারিয়ায় ইহুদি বসতিতে বসবাস করত এবং রিজার্ভ সেনা ছিল তারা। যে ভবনে হিজবুল্লাহর রকেট আঘাত হেনেছে তাতে আগুন ধরে যায় এবং শেষ খবর পর্যন্ত জ্বলছিল। দখলদার সেনারা হিজবুল্লাহর রকেট হামলার কথা স্বীকার করে জানিয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর একসাথে 10টি রকেট ছোড়ে। এদিকে হিজবুল্লাহর এক বিবৃতিতে জানিয়েছেন তাদের যোদ্ধারা তেল আবিবের দক্ষিণের একটি বিমান ঘাঁটিতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এই সময় নিরাপত্তার জন্য ইসরায়েলি বাহিনী সাইরেন বাজায় এবং বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমানের ওঠানামা বন্ধ রাখা হয়। এদিকে হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে তবে নিশ্চিহ্ন হয়ে যায়নি বলছে মার্কিন গোয়েন্দা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বিদেশে হামলা চালানোর সক্ষমতা এখনও রাখে বলে ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। মার্কিন সরকারের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ব্রট হোলমগ্রেন জাতীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এই মন্তব্য করেছেন। তিনি বলেন, হিজবুল্লাহ সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে, তবে তাদের ইসরায়েলের সঙ্গে সীমান্তে স্থলবাহিনী এখনও প্রায় অক্ষত রয়েছে। তিনি আরও বলেন, লেবাননের এই গ্রুপটি মূলত ইরান থেকে অস্ত্র ও অর্থ পায়, এখনও বিদেশে হামলা চালানোর সক্ষমতা রাখে তারা। ব্রেট হোলমগ্রেন বলেন, তাদের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলি সামরিক অভিযানের ফলে হিজবুল্লাহ সামরিক সক্ষমতার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, হিজবুল্লাহ অনেক আগে থেকে বিশাল রকেট, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক শক্তি সংগ্রহ করছিল। তারা অত্যন্ত শক্ত অবস্থানে শুরু করেছিল। হিজবুল্লাহ 8ই অক্টোবর গত বছর পর্যন্ত ইসরায়েলি সীমান্তে আক্রমণ শুরু করে। একদিন পরে হামাস ইসরায়েলে আক্রমণ চালায়। ইসরায়েলের প্রতিক্রিয়ায় গাজা ধ্বংস করে দিয়েছে এবং লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করেছে। মঙ্গলবার হিজবুল্লাহ দাবি করছে তারা ইসরায়েলি বাহিনী অন্তত 100 সেনাকে হত্যা করেছে এবং 1000-এরও বেশি সেনাকে আহত করেছে। যখন ইসরায়েল গত মাসে 4র্থবারের মতো লেবাননে আক্রমণ করছে, যদিও গ্রুপটি এখনও তার নিহত যোদ্ধাদের সংখ্যা প্রকাশ করেনি, তবে কিছু অনুমানে এখনও 1000 জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হতে পারেন। ইসরায়েল হিজবুল্লাহর নেতৃত্বকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, যার মধ্যে 182টি ইসরায়েলের লেবাননের আক্রমণ প্রতিক্রিয়ায় গঠিত হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার কর্মকর্তারা নিহত হয়েছেন। এই আক্রমণ ছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বাহিনীকে লেবানন থেকে উৎখাত করার জন্য, যা পরবর্তী হিজবুল্লাহকে প্রতিরোধ আন্দোলন হিসেবে গঠন করতে সহায়তা করেছিল। গ্রুপটির সেক্রেটারি জেনারেল এবং তার শীর্ষ সহকারী কর্মকর্তা পৃথক ইসরায়েলি হামলায় বৈরুতের রাজধানীতে নিহত হয়েছেন। হোলমগ্রেন বলেন, নেতৃত্বের ক্ষতি তাদের সংগঠিত হওয়ার ক্ষমতায় প্রভাব ফেলছে এবং কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার ক্ষমতাও কমিয়েছে, তবে দক্ষিণে তাদের স্থলবাহিনী কিছুটা অক্ষত রয়েছে। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর বিদেশে হামলার সম্ভাবনা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে হাইতির উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করল আমেরিকা। স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমান হাইতির উপর দিয়ে যাচ্ছিল, সেই সময় ওই বিমানটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনার পর বিমানটিকে ঘুরিয়ে দ্রুত ডোমিনিকান এলাকায় রিপাবলিকে নামানো হয়। এরপরই আমেরিকা হাইতির উপর দিয়ে সমস্ত ফ্লাইট বাতিল করে দেয়। আমেরিকার বেসামরিক বিমান সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সোমবার এয়ারলাইন্সের একটি বিমান সংস্থা লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমস্ত মার্কিন বিমানবাহী এবং বাণিজ্যিক অপারেটরকে আগামী ৩০ দিনের জন্য হাইতির আকাশসীমা থেকে চলমান নিরাপত্তা অস্থিতিশীলতার সঙ্গে যুক্ত ফ্লাইটের নিরাপত্তা ঝুঁকির কারণে নিষিদ্ধ করা হয়েছে। গণমাধ্যমে বলা হয়েছে, সোমবার স্পিরিট এয়ারলাইন্সের বিমানটি ফ্লোরিডা থেকে হাইতির রাজধানীর দিকে যাচ্ছিল। হাইতির আকাশসীমানায় বিমানটি ঢোকার সঙ্গে সঙ্গে গুলির ঘটনা ঘটে। বিমানে গুলি লাগার ফলে এক বিমান সেবিকা সামান্য আহত হয়। সঙ্গে সঙ্গে বিমানটি ঘুরিয়ে নিয়ে ডমিনিকান রিপাবলিকে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরেই হাইতির বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। হাইতির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা এই কাজ করছে তাদের খুঁজে বের করে চরমতম শাস্তি দেওয়া হবে। দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য এই কাজ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তীব্র গ্যাংওয়ে চলছে হাইতিতে। তারই মধ্যে সম্প্রতি নির্বাচন হয়েছে সেখানে, তারপর সেখান থেকে স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রয়েছে দোকানপাটও। নতুন প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার দিনেও রাস্তায় রাস্তায় গুলির শব্দ শোনা গেছে। দেশের ৮০% এলাকায় এখনও তীব্র বিভিন্ন গ্যাংয়ের দখলে রয়েছে। তারই মধ্যে বিমানে গুলির ঘটনা পরিস্থিতি আরও উদ্বেগজনক করে দিয়েছে। আবারও মার্কিন সর্বোচ্চ চাপের ফল হবে সর্বোচ্চ ব্যর্থতা, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি মার্কিন সরকারকে তার দেশের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন এর আগেরবার একই কাজ করতে গিয়ে সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছিল। তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন। আরাগচি বলেন, সর্বোচ্চ চাপের প্রথম ভার্সনে ওয়াশিংটন ব্যর্থতার প্রমাণ হচ্ছে এই চাপ প্রয়োগ শুরু করার আগের তুলনায় তারপরের ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বহুদূর এগিয়ে যাওয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের দ্বিতীয় ভার্সন শুরু হলে তাতেও আমেরিকা সর্বোচ্চ পরাজয় দ্বিতীয় ভার্সনের মুখোমুখি হবেন। তিনি এই ধরনের বিদ্বেষী নীতি গ্রহণ করার পরিবর্তে সর্বোচ্চ প্রজ্ঞা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাতে সকল পক্ষ লাভবান হবে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করার পর ইরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করবেন বলে পশ্চিমা গণমাধ্যম খবর প্রকাশিত হওয়ার পর আরাগচি তার এক্স পোস্ট প্রকাশ করলেন। ট্রাম্প তার শাসনামলে ২০১৮ সালে ইরানের সাথে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ঘোষণা করেছেন। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে ইরানের অর্থনীতির ক্ষতি হলেও তেহরান তার পরমাণু কর্মসূচির উপর পরমাণু সমঝোতায় বর্ণিত বিধিনিষেধ তুলে দেয়। পরমাণু সমঝোতায় শতকরা সর্বোচ্চ মাত্র ৩.৫% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা থাকলেও সেই মাত্রা বাড়তে বাড়তে ইরানের সর্বোচ্চ ৬০% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে। এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক মহড়ায় মার্কিন বিমানবাহী রণতরী। যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ৩ দিনে যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। বুধবার থেকে শুরু হওয়া এই মহড়ায় ফাইটার জেট, সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি মার্কিন পারমাণবিক বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনও থাকবে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। সম্প্রতি উত্তর কোরিয়ার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যেটির নিন্দা জানিয়েছে সিউল, টোকিও ও ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় ফ্রিডম এজ নামে এই মহড়া করছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিতে শুরু করেছে। এমন দাবির কয়েকদিন পরই এই ত্রিপক্ষীয় মহড়া খবর সামনে এলো। এক বিবৃতিতে সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ জেসিএস জানিয়েছে, মহড়ায় দক্ষিণ কোরিয়া, জাপানি যুদ্ধ বিমান এবং সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি ইউএসএস জর্জ ওয়াশিংটন থাকবে। ত্রিপক্ষীয় এই মহড়ায় চলতি বছরের শুরুর দিকে প্রথম অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের এই শীর্ষ সম্মেলনে বার্ষিক প্রশিক্ষণ মহড়া সম্মত হয়েছিলেন ৩টি দেশের নেতারা। এরই পরিপ্রেক্ষিতে এই মহড়া অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ মহড়ার নিন্দা করে আসছে পিয়ংইয়ং। সেগুলোকে আক্রমণের মহড়া বলে অভিহিত করেছে দেশটি।